আহ, আজকে আমরা কথা বলবো নিবন্ধন পরীক্ষার প্রিপারেশন নিয়ে। আমরা জানি নিবন্ধন পরীক্ষা আহ, শুরু হয়ে যাবে। সেই জন্য আজকে নিবন্ধন পরীক্ষার একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, হিসাব বিজ্ঞান ধারণা সংক্রান্ত কাঠামো, কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক ফর ফিনান্সিয়াল রিপোর্টিং, এই চ্যাপ্টার নিয়ে আমরা আজকে আলাপ করব। তো এই অংশে আমরা যেভাবে অংশটা সাজিয়েছি, এখানে বিগত বছরের প্রশ্ন আছে এবং এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে। পাশাপাশি গ্যাস ফিল্ডের যে প্রশ্নগুলো আসছে বিভিন্ন চাকরি পরীক্ষায়, সেই প্রশ্নগুলা এবং গত কোর্সে আমরা একটা বিষয় নিয়ে ছিলাম চিন্তিত যে সে অংশে যেহেতু ইয়ে ছিল না, বাংলার পাশাপাশি ইংলিশ ভার্সন ছিল না, এই জন্য অনেকে বেশ চিন্তিত ছিল। তো আমরা এবার সেটাও সলভ করেছি, বাংলার পাশাপাশি ইংলিশ অংশটা যোগ করেছি যাতে আপনাদের প্রিপারেশনটা আরেকটু মজবুত হয় এবং নিবন্ধনের পাশাপাশি অন্যান্য যে চাকরি পরীক্ষাগুলো আছে সেই জায়গার প্রিপারেশনটা আপনারা ভালো করে নিতে পারেন। সেটা অনেকটা কাজে দিবে। অর্থাৎ বাংলাদেশে হিসাব বিজ্ঞান পোস্টে অনেকগুলা জব আছে, অ্যাকাউন্টস অফিসার অথবা হিসাব বিজ্ঞান হিসাব রক্ষণ কর্মকর্তা নামে, বা অনেকগুলো চাকরি হয় সেখানে। এই চ্যাপ্টার থেকে বেশ কিছু প্রশ্ন হয়। আমরা কথা না বাড়িয়ে আলোচনায় চলে যাই। এখানে বলা আছে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক ফর ফিনান্সিয়াল রিপোর্টিং। তো এটা আমাদের, যারা আমরা অ্যাকাউন্টিং পড়াশোনা করি, আমরা জানি যে এখানে অ্যাজাম্পশন আছে চারটা, প্রিন্সিপাল আছে চারটা, আর কনস্ট্রেন্ট দুইটা। তো আমরা ধারাবাহিকভাবে এগুলো আলোচনা করব। আমাদের সিলেবাসে যেটা বলা আছে, ফিনান্সিয়াল এফএসবি কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক ফর ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, অর্থাৎ ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড এর যে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক সেটা নিয়ে জানতে চাইছে। তো আমরা, এটা হলো আমাদের সিলেবাসের টপিক দেওয়া আছে। এফএসবি মানে হলো ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড, এর হিসাব বিজ্ঞান ধারণা সংক্রান্ত কাঠামো ও চারটি দফা নিয়ে গঠিত। অর্থাৎ এই যে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, এটা আমরা চারটি ভাগে বিভক্ত। নাম্বার ওয়ান হলো যে ঠিক প্রতিবেদনের উদ্দেশ্য, অর্থাৎ অবজেক্টিভস অফ ফিনান্সিয়াল রিপোর্টিং। দুই নম্বর হিসাব বিজ্ঞান তথ্যের গুণগত বৈশিষ্ট্য, কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন। তিন নম্বর হলো যে আর্থিক বিবরণীর উপসময়ের উপাদান, অর্থাৎ এলিমেন্টস অফ অ্যাকাউন্টিং ফিনান্সিয়াল স্টেটমেন্ট। এই হলো মোটামুটি। চার নম্বর হলো যে পরিচালন নির্দেশনাবলী। সেখানে অপারেটিং গাইডলাইন্স এর মধ্যে তিনটা বিষয় আছে। একটা হলো অ্যাজাম্পশন বা অনুমান, তারপর প্রিন্সিপালস বা নীতি, এরপর আছে কনস্ট্রেন্ট বা সীমাবদ্ধতা। কেমন? এই হইলো যে মোটামুটি আমাদের মেইন চারটা ভাগ, অর্থাৎ এফএসবি যে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, সেটাকে চারটি ভাগে ভাগ করা যায়। আমরা এই চারটি ভাগ আলোচনা করব, তারপরে বিগত বছরের প্রশ্নগুলো আমরা দেখাবো। আচ্ছা, এখানে অ্যাজাম্পশনস বা অনুমান আছে চারটা। আর নাম্বার ওয়ান হচ্ছে অর্থনৈতিক সত্তা ধারণা, যেটাকে আমরা বলি বিজনেস এন্টিটি কনসেপ্ট। এরপরে আর্থিক একক ধারণা, চলমান প্রতিষ্ঠান ধারণা, এরপরে হিসাবফল ধারণা। প্রিন্সিপালস বা নীতিসমূহের মধ্যে আছে ক্রয় মূল্য নীতি, আয় স্বীকৃতি নীতি, মিলকরণ নীতি, পূর্ণ প্রকাশ নীতি। কনস্ট্রেন্টস আছে দুইটা, বস্তুনিষ্ঠতা এবং রক্ষণশীলতা, এই দুটি আছে কনস্ট্রেন্টস বা সীমাবদ্ধতা। আচ্ছা, গুণগত বৈশিষ্ট্য আছে দুইটি, একটা হলো প্রাথমিক গুণাবলী, দুই নম্বর হচ্ছে মাধ্যমিক গুণাবলী। প্রাথমিক গুণাবলী এর মধ্যে দুইটি উপাদান আছে। নাম্বার ওয়ান প্রাসঙ্গিকতা, নির্ভরযোগ্যতা, আর মাধ্যমিক গুণাবলীর মধ্যে আছে তুলনাযোগ্যতা এবং সামঞ্জস্যতা। আচ্ছা, এলিমেন্টস অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট, আর্থিক বিবরণের উপাদান সমূহ আছে মোট 10টা। কেমন? আচ্ছা, এরপরে আছে অবজেক্টিভস অফ ফিনান্সিয়াল রিপোর্টিং। ফিনান্সিয়াল রিপোর্টিং এর উদ্দেশ্য, এক নম্বর উদ্দেশ্য হলো বিনিয়োগ ও ঋণ ঋণ সিদ্ধান্তে উপকারী। অর্থাৎ ঋণ নিব কিনা নেওয়ার ক্ষেত্রে এই ফিনান্সিয়াল রিপোর্টিংটা গুরুত্বপূর্ণ, ঋণ দেওয়ার ক্ষেত্রে নেওয়ার ক্ষেত্রে। ভবিষ্যতের নগদ প্রবাহে অনুমানে উপকারী। আচ্ছা, এটা আমরা এখন এখানে যে চারটা উদ্দেশ্য আমরা বলছি যে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের মধ্যে, নাম্বার ওয়ান আছে আর্থিক প্রতিবেদনের উদ্দেশ্য, অবজেক্টিভস অফ ফিনান্সিয়াল রিপোর্টিং। সেখানে কিছু প্রশ্ন আছে এবং তার উত্তর আছে। অর্থাৎ কে আর্থিক বিবরণী সমূহ ব্যবহার করবে এবং কেন ব্যবহার করবে, তাদের কি তথ্য প্রয়োজন। ফিনান্সিয়াল অবজেক্টিভস অফ ফিনান্সিয়াল রিপোর্টিং এর একটা বিষয় হলো যে যে রিপোর্টিং এর অবস্থা অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করতে সাহায্য করে, যে ঋণ নেওয়ার ক্ষেত্রে বা কোম্পানির অবস্থা কিরকম সেটা বোঝার ক্ষেত্রে ফিনান্সিয়াল রিপোর্টিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য সিদ্ধান্ত গ্রহণে সহযোগিতা করে এমন তথ্য সরবরাহ করতে হয় আর কি। আচ্ছা, এছাড়াও এফএসবি সিদ্ধান্ত উপনীত করতে আর্থিক প্রতিবেদনের উদ্দেশ্য সমূহ হবে এমন ধরনের তথ্য সরবরাহ করা যেখানে
বিনিয়োগ সৃষ্টি এবং ঋণ প্রাপ্তিতে উপকার হয়, ভবিষ্যতের নগদ প্রবাহ নির্ধারণে সহায়তা করে, সম্পত্তি দায় সম্পত্তি ও দায়ের পরিবর্তন সমূহ শনাক্ত করে। এই বিষয়গুলো ফিনান্সিয়াল রিপোর্টিং এর মধ্যে থাকতে হবে। এফএসবি সিদ্ধান্ত যেটা বলছে যে এগুলো থাকলে একটা কোম্পানির অবস্থা পরিষ্কারভাবে বোঝা যায়। আচ্ছা, এরপরে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে হিসাব বিজ্ঞান তথ্যের গুণগত বৈশিষ্ট্য, কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন। এখানে আহ, আমরা বলছি যে এখানে দুই প্রকার গুণাবলী। নাম্বার ওয়ান হলো প্রাইমারি কোয়ালিটিস বা প্রাথমিক গুণাবলী, দুই নম্বর হলো সেকেন্ডারি কোয়ালিটিস বা মাধ্যমিক গুণাবলী। আচ্ছা, প্রাইমারি গুণাবলীর মধ্যে দুই প্রকার আছে, একটা হচ্ছে রিলেভেন্স আর রিলায়েবিলিটি। এটাকে আমি মনে রাখছি আর আর দিয়ে। রিলেভেন্স মানে প্রাসঙ্গিকতা, দুই নম্বর হচ্ছে রিলায়েবিলিটি। কেমন? এটা পরীক্ষায় আসছিল যে প্রাথমিক গুণাবলী কোন দুইটি। প্রাথমিক গুণাবলী হলো দুটি। কেমন? প্রাথমিক গুণাবলী প্রাসঙ্গিকতা এবং নির্ভরযোগ্যতা, এই দুইটা হলো প্রাথমিক। এটা পরীক্ষা আসছে। আর মাধ্যমিক গুণাবলী আছে দুইটা, কনসিস্টেন্সি। কেমন? কনসিস্টেন্সি এবং কম্পারেবিলিটি। তার সামঞ্জস্য হতে হবে এবং তুলনাযোগ্য হতে হবে। এগুলো আমরা বিস্তারিত এখন বলবো। আমাদের প্রথমবার রাখতে হবে প্রাথমিক গুণাবলী হলো দুটি এবং মাধ্যমিক গুণাবলী বা সেকেন্ডারি কোয়ালিটিস হলো দুটি, কনসিস্টেন্সি এবং কম্পারেবিলিটি। তারপর হলো হিসাব তথ্যের গুণগত বৈশিষ্ট্যের যে আহ, আলোচনাটা আমরা দেখি। প্রাথমিক গুণাবলীর মধ্যে প্রাসঙ্গিক হতে হবে। প্রাসঙ্গিক একটা তো যে যে তথ্য সিদ্ধান্ত গ্রহণে প্রভাব বিস্তার করে তাকে প্রাসঙ্গিক তথ্য বলে। আচ্ছা, যদি এই তিনটা পয়েন্ট বা তিনটা বৈশিষ্ট্য পাওয়া যায় আমরা তথ্যকে বলবো প্রাসঙ্গিক। আর যদি এই তিনটা পয়েন্ট পাওয়া যায় না সেটাকে আমরা প্রাসঙ্গিক বা রিলেভেন্স বলতে পারি না। এক নম্বর হচ্ছে পূর্বানুমান বা প্রিডিক্টিভ ভ্যালু। হ্যাঁ, প্রিডিক্টিভ ভ্যালু থাকতে হবে। দুই নম্বর হলো ফিডব্যাক ভ্যালু, মানে অর্থাৎ ফলো আপে থাকতে হবে। ফিডব্যাক ভ্যালু, প্রিডিক্টিভ ভ্যালু এবং সময় মতো কাজ করতে হবে, টাইমলিনেস। হ্যাঁ, এই তিনটা বিষয় যখন থাকবে তখন এটা রিলেভেন্স। টাইমের শেষে যদি আমরা রিপোর্ট উপস্থাপন করি তখন এটা আর প্রাসঙ্গিক হবে না। হ্যাঁ, সময়ের মধ্যে আমাদেরকে রিপোর্ট দিতে হবে, ফিডব্যাক থাকতে হবে, প্রিডিক্টিভ ভ্যালু থাকতে হবে। এই তিনটা ভ্যালু থাকলে, তিনটা পয়েন্ট থাকলে আমরা সেটা সে তথ্য বলবো এই তথ্য প্রাসঙ্গিক, মানে প্রাসঙ্গিক থাকবে এটা। এরপর রিলায়েবিলিটি বা নির্ভরযোগ্যতা। নির্ভরযোগ্যতা হিসাব তথ্যের অন্যতম একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এখানেও তিনটা বৈশিষ্ট্য থাকবে। একটা হচ্ছে প্রমাণযোগ্যতা বা ভেরিফাইবিলিটি থাকতে হবে, বিশ্বাসযোগ্যতা বা ফেথফুলনেস থাকতে হবে, আর নিরপেক্ষ থাকতে হবে। এই নিরপেক্ষ যদি থাকা যায় তখন আমরা তথ্যটাকে বলবো নির্ভরযোগ্য। কেমন? তাহলে একটা হচ্ছে ভেরিফাইবিলিটি, ফেথফুলনেস, নিউট্রালিটি। আচ্ছা, মাধ্যমিক গুণাবলীর মধ্যে একটা হলো কনসিস্টেন্সি। কনসিস্টেন্সি মানে হলো যে ধারাবাহিকতা, সামঞ্জস্যতা বা ধারাবাহিকতা। সামঞ্জস্যতা বলতে কি বোঝায়? যে কোম্পানির হিসাব নিকাশের ক্ষেত্রে বছরের পর বছর একই নীতি বা পদ্ধতি অনুসরণ করে। অর্থাৎ কোম্পানি যে পদ্ধতি অনুসরণ করে প্রত্যেক বছর একই পদ্ধতি অনুসরণ করে সেটাকে আমরা বলবো ধারাবাহিকতা বা সামঞ্জস্য। ধরুন আমরা যদি অবচয়ের ক্ষেত্রে সরলরৈখিক পদ্ধতি প্রথম বছর ফল অনুসরণ করি, তাহলে পরবর্তী বছরও সরলরৈখিক পদ্ধতি অনুসরণ করতে হবে, একই নীতি বা পদ্ধতি। সেটা হলো সামঞ্জস্যতা। এটা এটা পরীক্ষায় আসছে যে কোম্পানি হিসাব নিকাশের ক্ষেত্রে বছরের পর বছর একই নীতি বা পদ্ধতি অনুসরণ করাকে কি বলে? সামঞ্জস্যতা বা ধারাবাহিকতা। কেমন? এটা সুবিধা হলে তো তথ্য সামঞ্জস্য হলে সঠিক ফলাফল পাওয়া যায় এবং তুলনার যোগ্যতা নিশ্চিত হয়। তথ্য যদি সামঞ্জস্য হয় তাহলে বোঝা যায় যে গত বছর আর এবছর পার্থক্যটা সহজে বোঝা যায়। আচ্ছা, দুই নম্বর হলো যে তুলনাযোগ্যতা বা কম্পারেবিলিটি। কম্পারেবিলিটির মধ্যে মূল কথা হচ্ছে একই ধরনের প্রতিষ্ঠানের সাথে আমরা তুলনা করতে হবে। যেমন ওষুধ কোম্পানির সাথে ওষুধ কোম্পানি তুলনা করতে হবে। তারপর ধরেন একই রকম মানে ইন্ডাস্ট্রির সাথে একই রকম ইন্ডাস্ট্রি তুলনা করতে হবে। একটার সাথে অন্য ইন্ডাস্ট্রি তুলনা করে সেটা আর হবে না। আচ্ছা, এখন দেখেন এখান থেকে বলছে প্রাসঙ্গিকতা ও নির্ভরযোগ্যতা হিসাব বিজ্ঞান তথ্যের এটা হলো প্রাথমিক গুণাবলী। জগন্নাথ ইউনিভার্সিটি আসছে যে প্রাসঙ্গিকতা নির্ভরযোগ্যতা হিসাব তথ্যের কোন মাধ্যমিক গুণাবলী না প্রাথমিক গুণাবলী? উত্তর হবে প্রাথমিক গুণাবলী। কেমন? এটা আমরা একটু আগে বলছি। হিসাব নিকাশের কার্যক্রমে সুনির্দিষ্ট পদ্ধতি বিভিন্ন বছরে হিসাব পরিচালনা করাকে কনসিস্টেন্সি বলে। অর্থাৎ একই পদ্ধতি অনুসরণ করাকে কনসিস্টেন্সি বলে। এরপরে 49তম বিসিএস একটা প্রশ্ন আছে, রেলিভেন্সের উপাদানগুলো কি কি? কেমন? রেলিভেন্স থাকতে হলে কি কি থাকতে হবে? প্রিডিক্টিভ ভ্যালু থাকতে হবে, কনফার্মেটরি ভ্যালু থাকতে হবে এবং ম্যাটারিলিটি থাকতে হবে। আচ্ছা আচ্ছা, ফেথফুলনেস, বিশ্বাসযোগ্য রিপ্রেজেন্টেশনের উপাদান হলো কি কি? ফেথফুলনেস 49তম বিসিএস এ আসছে, বিশেষ বিসিএস এটা। ফেথফুলনেস হলো যে আর্থিক তথ্যকে এমন ভাবে উপস্থাপন করা যাতে বাস্তব ঘটনা সঠিকভাবে প্রতিনিধিত্ব করে। এই তিনটি মূল উপাদান হলো যে কমপ্লিটনেস, সম্পূর্ণ হতে হবে, নিউট্রালিটি, নিরপেক্ষ থাকতে হবে, ফ্রি ফ্রম মিরর্স, নির্ভুল থাকতে হবে। হ্যাঁ, এই তিনটা জিনিস যদি থাকে, কমপ্লিটনেস, নিউট্রালিটি, নিরপেক্ষ থাকতে হবে এবং ফ্রি ফ্রম ইরর্স। আচ্ছা, এলিমেন্টস অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট। আমাদের দ্বিতীয় বৈশিষ্ট্য যে হিসাব বিজ্ঞানের আর্থিক বিবরণী সমূহের উপাদান প্রধানত দুই ধরনের।
একটা হলো আর্থিক অবস্থা নির্ণয়ের উপাদান, দুই নম্বর হচ্ছে আর্থিক ফলাফল নির্ণয়ের উপাদান। আচ্ছা, আর্থিক অবস্থা নির্ণয়ের জন্য মূলত সম্পত্তি, এর মধ্যে সম্পত্তি পাস, নিট সম্পত্তি ও মালিকানা সত্ত্ব অন্তর্ভুক্ত। এর প্রকাশ পায় ফিনান্সিয়াল স্টেটমেন্ট অথবা উদ্ধৃতপত্রের মাধ্যমে, অর্থাৎ সম্পত্তির দায় ও মালিকানা সত্ত্ব যেখানে প্রকাশ পায় সেটাকে আমরা বলি আর্থিক অবস্থা নির্ণয়ের উপাদান। আর্থিক ফলাফল মূলত হচ্ছে আয় বিবরণী। আয় বিবরণী মানে যেখানে আয় এবং ব্যয়ের ডিফারেন্স তৈরি করে আমরা নিট লাভ বা নিট ক্ষতি নির্ণয় করি, সেটাকে বলে আয় বিবরণী। আচ্ছা, আর্থিক বিবরণ উপাদান এলিমেন্টস অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট, এটা আমাদের কনসেপ্ট নর্মাল আছে যে সম্পত্তি সহ মোট 10টা উপাদান আছে এখানে, এই 10টা উপাদান। একটা হলো সম্পত্তি, এগুলো আমরা অন্য জায়গায় আলোচনা করব। সম্পত্তির মধ্যে আবার 4টা প্রকার আছে: ফিক্সড অ্যাসেট, কারেন্ট অ্যাসেট, ইনট্যাঞ্জিবল অ্যাসেট, ফিকটিশিয়াস অ্যাসেট, আরো অনেক রকম অ্যাসেট আছে। লায়াবিলিটির মধ্যে আছে শর্ট টার্ম লায়াবিলিটি, লং টার্ম লায়াবিলিটিস। তারপর মালিকানা সত্ত্বর মধ্যে মালিকের অধিকারকে বোঝায়। এরপরে রাজস্ব, কম্প্রিহেন্সিভ ইনকাম, গেইন, এক্সপেন্সেস, লসেস, এই 10টি উপাদান আছে। আচ্ছা, মূলত যেখান থেকে প্রশ্ন আসে সেটা হচ্ছে অপারেটিং গাইডলাইন্স বা পরিচালন নির্দেশনাবলী। নির্দেশাবলী সেখানে বলা আছে 3 ভাগে ভাগ করা যায়: একটা হচ্ছে অনুমান, ধারণা; 2 নম্বর হলো নীতি; 3 নম্বর হলো সীমাবদ্ধতা বা বাধা। আচ্ছা, এখানে ওয়াগেন কাইসুকিমের বইতে এখানে অ্যাজাম্পশন বলছে, অ্যাজাম্পশন প্রোভাইডস এ ফাউন্ডেশন ফর দ্য অ্যাকাউন্টিং প্রসেস। এটা একটা ফাউন্ডেশন অ্যাকাউন্টিং প্রসেসের। প্রিন্সিপাল হলো স্পেসিফিক রুল, হ্যাঁ, নির্দিষ্ট রুলস যেটাকে আমরা পরিবর্তন করার সুযোগ নেই। কনস্ট্রেন্টস হলো যে অ্যালাউ ফর এ রিল্যাক্সেশন অফ দ্য প্রিন্সিপালস আন্ডার সার্টেন সার্কামস্টান্সেস, অর্থাৎ যেখানে রুলস এবং অ্যাজাম্পশনের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা আমরা কাজ করতে পারি না, সেটাকে মেনটেন করে চলা হলো সীমাবদ্ধতা। যে মানে পুরোপুরি রুলস মানা সম্ভব হচ্ছে না, কিন্তু হিসাব বিজ্ঞান সহজ করার জন্য সেটাকে মেনে নেওয়া হয় আর কি। আচ্ছা, হিসাব বিজ্ঞানের পরিচালনা নির্দেশনাবলী অপারেটিং গাইডলাইন্স অফ অ্যাকাউন্টিং, এখানে অ্যাজাম্পশন আমরা আগে বলছি 4টা আছে, নীতি আছে আছে 4টা, আর কনস্ট্যান্ট আছে 4টা। এর মধ্যে আমাদের এই 2টা লাগবে: বস্তুনিষ্ঠতা, রক্ষণশীলতা। এই 2টা থেকে পরীক্ষা আসে, পরে 2টা থেকে পরীক্ষা আসে না। এখানে 4টা নীতি আছে: ক্রয় মূল্য নীতি, আয় স্বীকৃতি নীতি, মিলকরণ বা ব্যয় স্বীকৃতি নীতি, পূর্ণ প্রকাশ নীতি। এই 4টাই গুরুত্বপূর্ণ। আর অনুমান 4টা আছে: অর্থনৈতিক সত্তা ধারণা, আর্থিক একক ধারণা, চলমান প্রতিষ্ঠান ধারণা, হিসাবকাল ধারণা। 4টাই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখন আমরা একটা একটা করে আলোচনা করব, তারপরে বিগত বছরের প্রশ্নগুলা আলাপ করব। এখন প্রথমে আছে মনিটারি ইউনিট অ্যাজাম্পশন বা আর্থিক মূল্যের একক ধারণা। এ ধারণার মূল কথা হলো যে যে হিসাব বিজ্ঞান শুধু ওই সমস্ত ঘটনা লিপিবদ্ধ করতে হবে যেগুলোর অর্থের মূল্যে মূল্যায়ন করা যায়। অর্থের মূল্যে মূল্যায়ন করা যে সকল ঘটনা আছে শুধু আমরা সেগুলোই লিপিবদ্ধ করব। যেগুলো অর্থের মূল্যে মূল্যায়ন করা যায় না সেগুলো হিসাব বিজ্ঞানের অন্তর্ভুক্ত হবে না, হবার সুযোগও নেই। ধরুন ম্যানেজার মারা গেল, অথবা ম্যানেজার নিয়োগ করা হলো, সেটা ব্যবসার সাথে সরাসরি সম্পৃক্ত না। অথবা ম্যানেজার দুর্ঘটনা যদি মারা যায়, আপনি কত টাকা ক্ষতি হয়েছে কত লিখবেন, লেখার সুযোগ নেই। এই জন্য হিসাব বিজ্ঞানে বলছে যে আর্থিক মূল্যের একক হতে হবে। যে যেগুলো আর্থিক মূল্যের মূল্যায়ন করা যায় আমরা শুধু সেগুলো লিপিবদ্ধ করব। আচ্ছা, এই জন্য মানব সম্পদকে কোনো হিসেবে দেখানো যায় না বা দেখানো হয় না। প্রতিটি ঘটনা অর্থের মাপকাঠিতে অবশ্যই পরিমাপ যোগ্য হতে হবে এবং সেগুলাই লিপিবদ্ধ হবে। মালিক বা কারো মৃত্যুতে আর্থিক ক্ষতি হিসাবে চিহ্নিত করা যাবে না, যেহেতু মানুষের জীবনকে টাকা দ্বারা মূল্যায়ন করা যায় না। আচ্ছা, এরপরে আছে ব্যবসায় সত্তা ধারণা বা ইকোনমি এন্টিটি অ্যাজাম্পশন। ব্যবসায় সত্তা ধারণা নির্দেশনা হলো ব্যবসায় সত্তা হবে মালিকের সত্তা এবং অন্যান্য ব্যবসায় সত্তা থেকে সম্পূর্ণ আলাদা। অর্থাৎ মালিকের সত্তা আলাদা, ব্যবসায় সত্তা আলাদা। এটা হচ্ছে এই কনসেপ্টের মূল কথা। ব্যবসায় সত্তা ধারণা, সত্তা মানে স্বতন্ত্র একটা সত্তা, কেমন মালিকের একটা সত্তা থাকবে, ব্যবসার আলাদা একটা সত্তা থাকবে। এই ধারণা অনুসারে কোম্পানি, অংশীদারি ব্যবসা কিংবা এক মালিকানার ব্যবসা যে ধরনের প্রতিষ্ঠানে হোক, ব্যবসা নিজস্ব সত্তা রয়েছে বলে বিবেচিত। নিজস্ব একটা সত্তা রয়েছে, কোম্পানি একটা নিজস্ব সত্তা থাকবে। অংশীদারি ব্যবসা, এক মালিকানা অথবা যে কোনো ধরনের ব্যবসা প্রতিষ্ঠান হোক, ব্যবসা নিজ নামে লেনদেন ও অন্যান্য কার্যাবলী সম্পাদন করতে পারবে। ব্যবসা নিজ নামে, নিজস্ব নামে কি করতে পারবে? লেনদেন ও অন্যান্য কার্যাবলী সম্পাদন করতে পারবে। আচ্ছা, এই ধরনের আরো গুরুত্বপূর্ণ বিষয় আছে, এখানে প্রতিটি প্রতিষ্ঠানের একটি আলাদা সত্তা রয়েছে। আচ্ছা, মালিকের হিসাব ও ব্যবসা হিসাব আলাদা রাখা হয়। মালিকের হিসাব আলাদা, ব্যবসা হিসাব আলাদা। আচ্ছা, এই ধারণার ভিত্তিতে হিসাব সমীকরণ এ ইকুয়াল টু এল প্লাস ও ই সৃষ্টি হয়েছে। ব্যবসায় সত্য ধারণা থেকে কি সৃষ্টি হয়েছে? হিসাব সমীকরণটা সৃষ্টি হয়েছে। এখানে দেখেন, মৌলিক হিসাব সমীকরণ প্রতিষ্ঠিত হয়েছে ব্যবসা সত্তার ধারণার উপর। তারপর আলাদা সত্য ধারণা প্রযোজ্য এক মালিকানা, অংশীদারি, কোম্পানি ইত্যাদি সকল ধরনের প্রতিষ্ঠানে মালিকের মূলধন দায় হিসেবে গণ্য করা হয় ব্যবসায়ী সত্তা নীতির ফলে। আচ্ছা, গোয়িং কনসার্ন এজাম্পশন, চলমান প্রতিষ্ঠান ধারণা। এটা একটা অনুমান বা ধারণা। এই ধারণার মূল বক্তব্য যেটা আছে, হিসাব নিকাশের সময় ধরে নিতে হবে যে ব্যবসা প্রতিষ্ঠান লাভজনক ভাবে, হ্যাঁ, লাভজনক ভাবে অনির্দিষ্টকাল চলতে থাকবে। যেহেতু একটা ব্যবসা প্রতিষ্ঠান
শুরু করা হয় লাভের উদ্দেশ্যে এবং আশা করা হয় এটা অনেকদিন চলবে। কতদিন চলবে সেটা জানা নাই, এই জন্য অনির্দিষ্টকাল চলতে থাকবে। ব্যবসা প্রতিষ্ঠান লাভজনকভাবে অনির্দিষ্টকাল চলতে থাকবে, এই ধারণা অনুসারে উদ্বৃত্ত পত্র প্রস্তুত করা হয়। ধারণা অনুসারে ব্যয়কে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়, আর একটা হলো মুনাফা জাতীয়। সম্পত্তি এবং দায়কে দুই রকম ভাগ করা হয়, চলতি সম্পদ ও অচলতি সম্পদ বা চলতি দায়, অচলতি দায়। এটাকে আমরা স্বল্পমেয়াদী দায় বা দীর্ঘমেয়াদী দায় নামেও ভাগ করতে পারি। মানে অচলতি মানে হলো দীর্ঘমেয়াদী আর কি, স্বল্পমেয়াদী দায়, দীর্ঘমেয়াদী দায়। আচ্ছা, এখানে উদ্বৃত্ত পত্রে স্থাবর সম্পত্তিকে অবসায়ন মূল্যে অথবা আদায় মূল্যে অথবা লিকুইডেশন ভ্যালুতে প্রদর্শন করা হয় না। লিকুইডেশন ভ্যালু মানে হচ্ছে কোম্পানি যখন বিলুপ্ত হয় তখন দেখানো হয়, কিন্তু আমরা তো এই কনসেপ্টের মূল কথা হচ্ছে যে ব্যবসা প্রতিষ্ঠান লাভজনকভাবে অনির্দিষ্টকাল চলতে থাকবে, এই জন্য স্থাবর সম্পত্তিকে অবসায়ন মূল্যে অথবা আদায় মূল্যে অথবা লিকুইডেশন ভ্যালুতে প্রদর্শন না করে ক্রয় মূল্যে প্রদর্শন করা হয়। অর্থাৎ সম্পত্তি অবসায়ন বা আদায় মূল্য করা হয় না, কারণ ব্যবসা প্রতিষ্ঠান এখন বিলুপ্ত হবে না, এটা চলতে থাকবে। এটা চলতে থাকলে আমি কেন এখন অবসায়ন মূল্য দেখাবো, কেমন? মনে করা হয় যে ব্যবসা চলতে থাকবে। অবসান মূল্য বলা হয় আহ, সম্পত্তির বিক্রয় মূল্য থেকে বিক্রয় খরচ বা হস্তান্তর খরচ বিয়োগ করে দেওয়া। কোম্পানি অবসায়ন বা বিলুপ্তির সাধারণ সময় চলমান প্রতিষ্ঠান ধারণা মেনে চলা যায় না। আচ্ছা, এই ধারণা অনুসারে অবচয়, অবলোপন, অবক্ষয় ইত্যাদি ধার্য করা হয়। তাহলে এখানে মূল বিষয় হলো প্রতিষ্ঠান চলতে থাকবে অনন্তকাল ধরে, লাভজনক ভাবে চলতে থাকবে। আয় ব্যয়কে মূলধন ও মুনাফা জাতীয় দুই শ্রেণীতে ভাগ করা হয়। অগ্রিম ও বিলম্বিত ব্যয়কে সম্পদ হিসাবে বিবেচনা করা হয়, সম্পদ হিসাবে। আর অগ্রিম ও অনার্জিত আয়কে দায় হিসাবে বিবেচনা করা হয়। এখন প্রশ্ন আসে, দেখুন যেখানে প্রশ্ন কিন্তু এভাবে আসে যে এখানে আমরা যে বললাম যে চলতি সম্পদ অচলতি সম্পদ, এটা দুইভাবে ভাগ করা যায়। প্রশ্ন হবে যে কোন ধারণা অনুসারে, উত্তর হবে চলমান প্রতিষ্ঠান ধারণা অনুসারে। দেখেন আসছে কিভাবে, দায়সমূহকে চলতি ও স্থায়ী শ্রেণী বিভাগ করা হয় কোন ধারণা অনুসারে, উত্তর হবে চলমান প্রতিষ্ঠান ধারণা অনুসারে। এটা ঢাকা ভার্সিটিতে আসছে, জাবিতে আসছে। বার্ষিক অবচয়কে ধার্য করা হয় কোন ধারণা অনুসারে, উত্তর হবে চলমান প্রতিষ্ঠান ধারণা অনুসারে। বরিশাল বিশ্ববিদ্যালয়ে আসছে। আর্থিক অবস্থা প্রকাশ করা হয় চলমান প্রতিষ্ঠান ধারণা অনুসারে। আমরা যেটা বলছি আহ উদ্ধৃত্ত পত্র যেটা বলছি আর কি, উদ্ধৃত্ত পত্র একটা নাম হচ্ছে আর্থিক, আর্থিক অবস্থা আর কি। আর্থিক অবস্থা অথবা উদ্ধৃত্ত পত্র প্রকাশ করা হয় চলমান প্রতিষ্ঠান ধারণা অনুসারে। আচ্ছা, এরপর আছে টাইম পিরিয়ড অ্যাজাম্পশন। টাইম পিরিয়ড অ্যাজাম্পশন বা সময়কাল বা হিসাবকাল ধারণা। এই ধারণার মূল কনসেপ্ট বা বক্তব্য হলো একটি ব্যবসায়ের অর্থনৈতিক জীবনকে কতগুলো কৃত্রিম সময়কালে ভাগ করে নিতে হয় এবং এই সময়কালকে বলা হয় হিসাবকাল। মানে একটা ব্যবসায় প্রতিষ্ঠানের জীবনকে বা একটা সময়কে কৃত্রিম সময়কালে ভাগ করা হয়। এই সময়টা হইতে পারে 1 মাস, হইতে পারে 3 মাস, হইতে পারে 6 মাস, হইতে পারে 1 বছর। কত সময় হবে এটা প্রতিষ্ঠানের সিদ্ধান্ত, আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নাই। এই জন্য বলা হয়েছে যে এক হিসাবকাল সমান প্রতিষ্ঠান যে সময়কে উপযুক্ত বলে মনে করে। এটা প্রতিষ্ঠান নিজস্ব সিদ্ধান্ত, আমাদের কোনো সিদ্ধান্ত নয়। একটি ব্যবসার অর্থনৈতিক জীবনকে কতগুলো কৃত্রিম সময়কালে ভাগ করে নিতে হয়, এই সময়কালকে বলা হয় হিসাবকাল। হ্যাঁ, টাইম পিরিয়ড এখানে এটা 1 মাস হতে পারে, 3 মাস হতে পারে, 6 মাস হতে পারে, কোনটা হবে এটা সিদ্ধান্ত নিবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। এই জন্য আমরা বলবো এক হিসাবকাল সমান প্রতিষ্ঠান যে সময়কে উপযুক্ত মনে করে। প্রতিষ্ঠান যদি 3 মাস উপযুক্ত করে সেটাই সঠিক, 6 মাসও মনে করতে পারে, 1 বছরও মনে করতে পারে। নর্মালি 1 বছর উপর যাওয়ার সুযোগ নেই। আমরা 1 মাস, 3 মাস, 6 মাস, নর্মালি 1 বছর আর কি। আচ্ছা, এই নির্দিষ্ট হিসাব করার আয়সমূহ ব্যয়সমূহ আয় বিবরণী প্রদর্শন করে আর্থিক ফলাফল বা লাভ ক্ষতি নির্ণয় করা হয়। অস্থায়ী বা নামিক হিসাবগুলোকে একটি নির্দিষ্ট হিসাব করার মধ্যে সীমাবদ্ধ রাখার জন্য সমাপনী দাখিলের মাধ্যমে বন্ধ করা হয়। অস্থায়ী হিসাবগুলো বন্ধ করা হয় কি দাখিলের মাধ্যমে, সমাপনী এটা 49 বিসিএস আসছিল, 49তম বিসিএস এ, যে অস্থায়ী হিসাবগুলো বন্ধ করা হয় কোন দাখিলের মাধ্যমে, উত্তর হবে সমাপনী দাখিলের মাধ্যমে। কেমন? সমাপনী দাখিলার মাধ্যমে 3 ধরনের অস্থায়ী হিসাব: আয় হিসাব, ব্যয় হিসাব, উত্তোলন হিসাব। আয়, ব্যয়, উত্তোলন। আচ্ছা, এরপরে আসেন এই ধারণা অনুসারে প্রতিষ্ঠানের অনন্ত আয়ুষ্কালকে ক্ষুদ্র ক্ষুদ্র সমান অংশে ভাগ করা হয়। আয় বিবরণী ও বিশদ আয় বিবরণী প্রস্তুত করা হয়। হিসাবকাল বলতে সাধারণত 1 বছর মেয়াদী হয়। সমাপনী দাখিলের মাধ্যমে নামিক হিসাব বা আয় ব্যয় উত্তোলন হিসাবকে বন্ধ করে দেওয়া হয়। এখন দেখেন ঢাকা বোর্ডে আসছে এই নামিক হিসাবকাল শেষে বন্ধ করে দেওয়া হয়। নামিক হিসাবগুলোকে হিসাবকাল শেষে বন্ধ করে দেওয়া হয় কোন ধারণা অনুসারে, উত্তর হচ্ছে হিসাবকাল ধারণা অনুযায়ী। তারপর সমন্বয় দাখিলে দেওয়া হয় হিসাবকাল ধারণা অনুসারে। এছাড়াও মিলকরণ নীতি, আয় স্বীকৃতি নীতিও এর সাথে সম্পৃক্ত। এরপরে আসুন প্রিন্সিপালস, হিসাব বিজ্ঞান নীতিসমূহ বা প্রিন্সিপাল। 1 নম্বর হচ্ছে যে ঐতিহাসিক মূল্যনীতি, এটা ক্রয় মূল্যনীতি অথবা কস্ট প্রিন্সিপাল বলা হয়, একই নাম, নাম ভিন্ন, উদ্দেশ্য একই। তো ক্রয় মূল্যনীতির নির্দেশনা হলো সম্পত্তি সমূহকে তাদের ক্রয় মূল্য লিপিবদ্ধ করতে হবে। হ্যাঁ, অক্রয় মূল্য অথবা অর্জন মূল্য লিপিবদ্ধ করতে হবে, এটা আমাদের মনে রাখতে হবে, এটা পরীক্ষায় অনেকবার আসছে।
যে সম্পত্তি সমূহকে তাদের কোন মূল্যে লিপিবদ্ধ করতে হবে, ক্রয় মূল্যে লিখতে হবে, বাজার মূল্যে লেখা যাবে না। বাজার মূল্যে লিপিবদ্ধ করা যাবে না। সম্পত্তি সমূহকে তাদের ক্রয় মূল্যে লিপিবদ্ধ করতে হবে। এটা পরীক্ষা হতো 20 বার আসছে মনে হচ্ছে। সম্পত্তি সমূহকে লিপিবদ্ধ করতে হবে অবশ্যই ক্রয় মূল্যে, বাজার মূল্যে লিপিবদ্ধ করা যাবে না। এই যে এখানে আসছে, যা জগন্নাথ ইউনিভার্সিটি, জাহাঙ্গীর ইউনিভার্সিটি আসছে, স্থায়ী সম্পদ লিপিবদ্ধ করতে হবে ঐতিহাসিক মূল্য নীতি অনুযায়ী। এখানে ঐতিহাসিক মূল্য নীতি অনুযায়ী বলা আছে যে ক্রয় মূল্য লিপিবদ্ধ করতে হবে। সম্পত্তি বাজার মূল্যে লিখা হয় না ঐতিহাসিক ব্যয় নীতির ফলে, বাজার মূল্য লিপিবদ্ধ করা যাবে না। কেন? ঐতিহাসিক ব্যয় নীতি বলা আছে যে সম্পত্তিকে লিখতে হবে ক্রয় মূল্যে। ক্রয় মূল্য নীতির আরো নাম আছে ঐতিহাসিক মূল্য নীতি, ব্যয় নীতি। এরপরে আছে রেভিনিউ রিকগনিশন প্রিন্সিপাল বা আয় স্বীকৃতি নীতি। এই আয় স্বীকৃতি নীতির মূল কথা হলো যে আয় সেই হিসাবকালে হিসাবভুক্ত করতে হবে যে হিসাবকালে তা অর্জিত হবে। আয় সেই হিসাবকালে হিসাবভুক্ত করতে হবে যে হিসাবকালে তা অর্জিত হবে। কেমন? হ্যাঁ। এরূপ অর্জিত আয় হাতে নগদ টাকা পাওয়া না গেলেও তা আয় হিসাবে স্বীকৃত হবে। টাকা পাওয়া যাক আর না না পাক, আয় অর্জিত হলেই আয় সেই হিসাব করে হিসাবভুক্ত করতে হবে যে হিসাব করে আয় অর্জিত হবে। টাকা নগদ পাওয়াটা জরুরি না। নগদ নগদ পাইছে পায় না সেটা কোনো মুখ্য বিষয় না। এই নীতি অনুসারে আয় যে হিসাবকালে অর্জিত হয় সেই হিসাবকালে আয় হিসাবে চিহ্নিত ও লিপিবদ্ধ করতে হয়। আচ্ছা, এই কনসেপ্ট অনুসারে অগ্রিম আয়কে আয় হিসাবে চিহ্নিত করা হয় না, কিন্তু বকেয়া আয়কে কি করা হয়, আয় হিসাবে চিহ্নিত করা হয়। যেমন একটা উদাহরণ দিয়ে বোঝা যাবে যে 31 ডিসেম্বর 2001 সমাপ্ত বছরে দাঁড়ে বিক্রি করা হয়েছে 2000 টাকা, কিন্তু মূল্য আদায় হয়নি 1000 টাকা। 2000 টাকা বিক্রি করা হয়েছে কিন্তু আদায় হয়েছে 1000, আর 1000 আদায় হয়নি। আদায় হোক বা না হোক 2000 টাকাই আয়। এটা হচ্ছে মূল কনসেপ্ট। 2001 সালের আয় আয় কত? 2000। এখানে 1000 টাকা 2001 সালে আয় হিসেবে নিবদ্ধ করতে হবে। অন্যদিকে যদি সেবা বা প্রদান বা পণ্য সরবরাহ করা না আচ্ছা, এখানে মূল কথা এটাই, আয় অর্জিত হয়েছে এটাই মূল বিষয়। কেমন? আচ্ছা, আয় যে হিসাব করে অর্জিত হবে সেই হিসাব করে স্বীকৃত হবে। সাধারণত বিক্রয় নিশ্চিত হলে তা আয় হিসাবে গণ্য করতে হবে। বিক্রি হয়েছে, এখানে টাকা পাইছি পাইলে সেটা বিষয় 2000 টাকা আমাদের এবছর। বকেয়া বা প্রাপ্য আয়কে চলতি বছরের আয় হিসাবে বিবেচনা করা হয়, কিন্তু অগ্রিম প্রাপ্ত আয়কে বা অনফর্জিত আয়কে চলতি বছর আয় হিসাবে বিবেচনা করা হয় না। অগ্রিম আয়কে বিবেচনা করা হয় না, বাট বকেয়া আয়কে আয় হিসাবে বিবেচনা করা হয়। হিসাব বিজ্ঞানের বকেয়া ভিত্তি এই নীতি দ্বারা সমর্থিত। বকেয়া ভিত্তি এটাকে সমর্থন করে। আচ্ছা, এরপরে আসুন ম্যাচিং প্রিন্সিপাল বা এক্সপেন্স রিকগনিশন প্রিন্সিপাল, এটাকে বলা হলো মিলকরণ বা ব্যয় স্বীকৃতি নীতি। এই নীতির মূল কথা হলো যে ব্যয়ের সাথে মিল বা সমন্বয় করতে হবে। ব্যয়ের সাথে কার মিল করতে হবে? আয়ের। ব্যয়ের সাথে আয়ের মিল বা সমন্বয় করতে হবে, অর্থাৎ অর্জিত আয়ের সাথে মোট ব্যয় সমন্বয় না করে ওই আয়ের সাথে সংশ্লিষ্ট ব্যয়টুকু সমন্বয় করতে হবে। ওই আয়ের সাথে সংশ্লিষ্ট ব্যয়টুকু সমন্বয় করতে হবে। অর্জিত আয়ের সাথে মোট ব্যয় সমন্বয় করা যাবে না। অর্জিত আয়ের সাথে মোট ব্যয় সমন্বয় করা যাবে না, বরং ওই আয়ের সাথে সংশ্লিষ্ট ব্যয়টুকু সমন্বয় করতে হবে। যেমন আমি যদি একটা কলম বিক্রি করি 5 টাকা, একটা কলমের বিক্রি মূল্য 5 টাকা, এখান থেকে ব্যয় বের করতে শুধু ওই কলমের ব্যয়টা, ওই কলমের ব্যয় আছে ধরুন 3 টাকা, তাহলে আমার আয় প্রফিট হবে হবে 2 টাকা। টোটাল ব্যয়ের সাথে সমন্বয় না করে নির্দিষ্ট প্রোডাক্টের সাথে আয় ব্যয় কম্পেয়ার করতে হবে। একটা কলম বিক্রি মূল্য 5 টাকা হলে এটা কস্ট যদি হয় 4 টাকা, তাহলে প্রফিট হবে 1 টাকা। আমি টোটাল কস্টের সাথে কম্পেয়ার করতে আমি লাভ খুঁজে পাবো না। এই জন্য বলছে ব্যয়কে আয়ের সাথে মিল বা সমন্বয় করতে হবে, অর্থাৎ অর্জিত আয়ের সাথে মোট ব্যয় সমন্বয় করা যাবে না। ওই আয়ের সাথে সংশ্লিষ্ট ব্যয়টুকু সমন্বয় করতে হবে। তাই বিক্রি মূল্যের সাথে মোট ক্রয় মূল্য সমন্বয় না করে বিক্রিত পণ্যের ক্রয় মূল্য সমন্বয় করতে হবে। এই নীতি অনুসারে সম্পত্তির অবচয় অবলোপন শূন্যীকরণ ব্যয় হিসাবে হিসাবভুক্ত করা হয়। সম্ভাব্য কুঋণকে হিসাবভুক্ত করা হয়। অগ্রিম বা অগ্রবর্ত ব্যয়কে ব্যয় হিসাবে চিহ্নিত না করে করা হয় না, কিন্তু বকেয়া ব্যয়কে ব্যয় হিসাবে, অগ্রিম বা অগ্রবর্ত ব্যয়কে ব্যয় হিসাবে চিহ্নিত করা হয় না, কিন্তু বকেয়া ব্যয়কে ব্যয় হিসাবে চিহ্নিত করা হয়। দাঁড়ে বিক্রয়ের উপর নির্দিষ্ট হারে কুড়ি সঞ্চয় সংরক্ষণ মিলকরণ নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ। আচ্ছা, বিক্রি পণ্যের ব্যয়কে খরচ হিসেবে দেখানো হয়। আচ্ছা, তারপরে এখানে কিছু প্রশ্ন আসছে, আমরা সেটা আরো সলভ করব। পূর্ণ প্রকাশ নীতি বা ফুল ডিসক্লোজার প্রিন্সিপাল, এখানে বলা আছে যে যে প্রতিষ্ঠানের ভিতরে এবং বাহিরে ব্যবহারকারী পাঠক প্রতিষ্ঠানের ভিতরে এবং বাহিরে ব্যবহারকারী পাঠক বর্গ নিয়োগ সাধারণত গুরুত্বপূর্ণ তথ্যাবলী আর্থিক বিবরণীতে সংযুক্তি বা ফুটনোট আকারে প্রকাশ করতে হবে। অর্থাৎ গুরুত্বপূর্ণ যে কোনো তথ্য আমরা ফিনান্সিয়াল স্টেটমেন্ট বা আর্থিক বিবরণীতে ফুটনোট বা সংযুক্ত আকারে টিকা আকারে প্রকাশ করতে হবে। যেমন মজুত পণ্যের মূল্যায়ন পদ্ধতি, বিনিয়োগের বাজার মূল্য, সম্ভাব্য দায় প্রভৃতি ফুটনোট আকারে আর্থিক বিবরণীতে সংযুক্ত করে রাখতে হবে, যাতে বোঝা যায় যে এখানে কি করা হয়েছে। হ্যাঁ, ফুটনোটের মধ্যে আমাদের যা বলা, যেমন অবচয়ের অনেকগুলো পদ্ধতি আছে, আমরা যে পদ্ধতি ফলো করি সেটা ফুটনোটের মধ্যে বলে দিতে হবে। হ্যাঁ, মানে আমাদের কোনো কনফিউশন থাকলে প্রতিষ্ঠানের ভিতরে এবং বাইরে ব্যবহারকারী পাঠক বর্গের নিয়ে সাধারণত গুরুত্বপূর্ণ তথ্যাবলী
যেটা বোঝার জন্য দরকার আছে, সেক্ষেত্রে আমরা আর্থিক বিবরণী কি করতে হবে, ফুটনোট আকারে দিতে হবে, এটাই মূল বিষয় আর কি এখানে। আচ্ছা, বিভিন্ন গণনা কার্য টিকা সমূহ আর্থিক বিবরণীর সাথে সংযুক্তি বা ফুটনোট আকারে দেখা যায়। বিভিন্ন গণনা কার্য যেমন অবচয় নির্ণয়ের পদ্ধতি, হ্যাঁ, আমরা কিভাবে নির্ণয় করলাম সেটাকে কোথায় দেখা, বিনিয়োগের সুদ, ঋণের সুদ, এগুলা আমরা কোথায় দেখাবো, বিভিন্ন গণনা কার্য টিকা সমূহ ফুটনোট আকারে দেখাইতে হবে। ব্যাংক সমন্বয় বিবরণ প্রস্তুত করা হয় এই ধারণা অনুসারে। অবচয়ের ক্ষেত্রে সঞ্চিতি পদ্ধতি অনুসরণ করা হয়। জাবেদার ব্যাখ্যা দেওয়া হয়। হুম। অর্থাৎ যেখানে যেখানে কনফিউশন আছে সেটাই আমরা ফুটনোট আকারে দেখাই দিতে হবে। সম্ভাব্য দায় পাদটীকায় বা ফুটনোটে দেখাতে হবে। ভুল সংশোধন বা সংশোধনী জাবেদার মাধ্যমে করা হয়। তারপরে আর্থিক বিবরণী শেষে টিকা দেওয়া হয়। কেমন? সম্ভাব্য দায়কে আর্থিক বিবরণীতে প্রদর্শন করা হয়, এটা কোন নীতি অনুসারে, পূর্ণ প্রকাশ নীতি অনুসারে। আর্থিক বিবরণীর সাথে সংযুক্ত টিকায় তথ্য প্রদর্শন করে পূর্ণ প্রকাশ নীতি অনুসারে। আচ্ছা, সর্বশেষ যে সীমাবদ্ধতা আছে, কিছু কিছু ক্ষেত্রে হিসাব বিজ্ঞান সর্বজন স্বীকৃত নীতিমালা গ্যাপ লঙ্ঘন করে লেনদেন লিপিবদ্ধ করতে হয়। এগুলাকে হিসাব বিজ্ঞান সীমাবদ্ধতা বলে। যে আমরা সব ক্ষেত্রে যদি হিসাব বিজ্ঞান রুলস বা অ্যাজাম্পশন গুলো মেনটেন করতে যাই, আমরা কিছু লেনদেন লিখতে আমাদের অসুবিধা হয়, সেক্ষেত্রে গ্যাপ বলছে যে এক্ষেত্রে অনুসরণ না করলেও চলবে। এর মধ্যে একটা হলো বস্তুনিষ্ঠতার সীমাবদ্ধতা। বস্তুনিষ্ঠতা, ম্যাটারিয়ালিটি কনস্ট্রেন্ট, এই কনসেপ্টের নির্দেশনা হলো যে যদি কোনো সম্পদ তুলনামূলক কম গুরুত্বপূর্ণ হয়, তার সিদ্ধান্ত গ্রহণকে প্রভাবিত না করে, তবে উক্ত সম্পদকে লিপিবদ্ধ করার ক্ষেত্রে গ্যাপ অনুসরণ করার প্রয়োজন নেই। হ্যাঁ, কম গুরুত্বপূর্ণ সম্পদ মানে অত দামি সম্পদ না, সেগুলাকে লিপিবদ্ধ করার ক্ষেত্রে গ্যাপকে পুরোপুরি অনুসরণ করার দরকার নেই। হ্যাঁ, সেক্ষেত্রে লেখার স্বাধীনতা দিয়ে দিছে আর কি গ্যাপ, এটাই একটা সীমাবদ্ধতা। আর যেমন ছোট ও কম মূল্যের সম্পত্তিকে আর্থিক বিভাজনের সম্পদ হিসাবে আমরা দেখানো না দেখে যদি খরচ হিসাবে দেখানো হয়। এমনিতে নর্মালি সম্পদ তো সম্পদই, কিন্তু গ্যাপ বসে যে একটা স্টেপলার ক্রয় বা ফিন ক্রয়, স্টেপলার একটা 10 বছর যায়, এটা সেই ট্রিটমেন্ট হিসেবে 1 বছর বেশি মেয়াদি, সেটা সম্পদ। বাট যেহেতু এটা ছোট একটা স্টেপলার, দাম 50-60 টাকা, সেটা সম্পদ হিসেবে দেখানোর দরকার নাই, সেটা আমরা দেখাবো খরচ হিসাবে। এটাই একটা সীমাবদ্ধতা, যে ব্যবসায়ের ব্যবহারের জন্য ক্রয়কৃত তালা, স্কেল, ক্যালকুলেটর, স্টেপলার ইত্যাদি কম মূল্যের সম্পত্তি, এগুলো আর্থিক বিবরণীতে সম্পদ হিসেবে না দেখিয়ে আয় বিবরণীতে খরচ হিসেবে দেখানো হয়। যদিও এটা গ্যাপ মানে সীমাবদ্ধতা, কিন্তু এইভাবে লিপিবদ্ধ করার দ্বারাই এটা সহজে স্বল্প মেয়াদী, দীর্ঘমেয়াদী বাট অল্প দাম সম্পত্তি, এগুলোর দাম কম হওয়ার কারণে আমরা এগুলোকে কি দেখাই, খরচ হিসেবে দেখাই। দীর্ঘমেয়াদী হওয়া সত্ত্বেও স্বল্প মূল্যের দ্রব্যকে আমরা খরচ হিসেবে বিবেচনা করা হয়। দীর্ঘমেয়াদী সত্ত্বেও মেরামত কাজে ব্যবহৃত স্বল্প মূল্যের দ্রব্যকে খরচ হিসেবে বিবেচনা করা হয়। এটাই হলো মূল বিষয়। মূল্যহীন দ্রব্যাদি সম্পদ নয়, বরং খরচ হিসেবে দেখানো হয়। এটা হলো বস্তু নিষ্ঠার নীতি অনুসারে, বস্তু নিষ্ঠার নীতি অনুসারে। এরপরে বলছে 10 বছর কার্যকাল সম্পন্ন কলমদানি। একটা কলমদানি ব্যবহার করলে 10 বছর 20 বছর যাইতে পারে, কিন্তু দাম হলো 100 টাকা 80 টাকা। এই দামের কারণে এটাকে আমরা সম্পদ হিসেবে না দেখিয়ে খরচ হিসেবে দেখাই। এটা হলো বস্তু নিষ্ঠার সীমাবদ্ধতা। এরপরে আছে যেটা আমাদের রক্ষণশীলতার সীমাবদ্ধতা বা কনজারভেটিজম কনস্ট্রেন্টস। এখানে কারো মূল বক্তব্য হলো যে যখন সন্দেহ থাকবে, তখন বিকল্প পদ্ধতির মধ্যে এমন পদ্ধতি অবলম্বন করতে হবে যে পদ্ধতিতে সম্পত্তি এবং মুনাফা বেশি দেখানো থেকে বিরত রাখবে। অর্থাৎ আমরা সম্পত্তি কম দেখাবো এবং মুনাফা কম দেখাবো, সবসময় মনে রাখতে হবে যে যে এমন পদ্ধতি অবলম্বন করতে হবে যাতে সম্পত্তি এবং মুনাফা বেশি দেখানো না হয়, কম দেখানো হয়। রিকগনাইজ লসেস বাট অ্যান্টিসিপেট নো প্রফিট। লস লেখা যাবে বাট লাভ না হওয়া পর্যন্ত অনুমান বিজনেস কোনো লাভ লেখা যাবে না আর কি। আচ্ছা, এই নীতি অনুসারে সমাপনী মূল পণ্যের মূল্য, হ্যাঁ, ক্রয় মূল্য ও বাজার মূল্যের মধ্যে যেটি কম সেটি দেখিয়ে সম্পত্তি ও মোট মুনাফা বেশি দেখানো থেকে বিরত রাখতে হবে। যে আমরা যদি বলি যে সমাপনী মূল পণ্য মূল্যায়নের ক্ষেত্রে ক্রয় মূল্য বাজার মূল্যের মধ্যে আমরা কোনটা দেখাবো, অবশ্যই যেটার মূল্য কম সেটা দেখাবো। এটা রক্ষণশীলতা নীতি অনুসারে পরীক্ষায় এটা অন্তত 15-20 বার আসছে, যে সম্পত্তি আমরা কোন মূল্যে দেখাই, ক্রয় মূল্য ও বাজার মূল্যের মধ্যে যেটি কম। কেমন? এরপরে গুরুত্বপূর্ণ বিষয়, দেনাদারকে নিট আদায়যোগ্য মূল্যে প্রদর্শন করতে হবে। কেমন? আচ্ছা, যে পদ্ধতিতে অবচয় বেশি ধার্য হয় সেই পদ্ধতিতে অবচয় ধার্য করতে হবে, যেমন ক্রমশ সঞ্চয় পদ্ধতি এবং বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি অবলম্বন করতে হবে। আমাদের এখানে মূল কনসেপ্ট হলো যে লাভ কম দেখাইতে হবে, সম্পত্তি কম দেখাইতে হবে, মুনাফা কম দেখাইতে হবে, সম্পত্তি, তাহলে অবচয় যদি আমি বেশি দেখাই, আলটিমেট মুনাফা কম দেখানো হবে। অবচয়ের অনেকগুলো পদ্ধতি আছে, এর মধ্যে ক্রমহ্রাস সঞ্চয়ের পদ্ধতি, বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতিতে অবচয়টা বেশি আসে। এই জন্য অবচয় ধার্য ক্ষেত্রে যে পদ্ধতিতে অবচয় বেশি নির্ধারণ করা হয় সেটাকে আমাদের সিলেক্ট করে নেওয়া ভালো, এই কনসেপ্ট অনুসারে। কেমন? সম্পত্তি মূল্যায়ন করার কারণে এলসিএম নীতি প্রয়োগ করা হয়। এলসিএম, লোয়ার অফ কস্ট অর মার্কেট, মার্কেটের মধ্যে যেটার মূল্য কম সেই পদ্ধতি অবলম্বন করা হয়। আচ্ছা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমকালীন পণ্য মূল্যায়নে ব্যয় বা দামের মধ্যে যেটি কম সেটি ধরা হয় কোন নীতি অনুসারে, রক্ষণশীলতা নীতি অনুসারে।
অনাদায়ী পাওনা সঞ্চিতি সৃষ্টি করা হয় রক্ষণশীলতা নীতি অনুসারে। এরপরে এখানে বলছে এগুলো আর গুরুত্বপূর্ণ না আসলে। কস্ট বেনিফিট অ্যানালাইসিস, প্রাপ্ত সুবিধা তার জন্য ব্যয়িত অর্থের চেয়ে বেশি হতে হবে। আচ্ছা, ইন্ডাস্ট্রিয়াল প্র্যাকটিস বলছে কোনো কোনো শিল্প খাতে তাদের নিজস্ব বৈশিষ্ট্যের কারণে জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল গ্যাপ এর বাইরে গিয়ে তাদের আর্থিক বিবরণ প্রস্তুত করতে হয়, যেমন ব্যাংক, বীমা, রেলওয়ে ইত্যাদি কোম্পানি জন্য বিশেষ ধরনের হিসাব পদ্ধতি রয়েছে, তারা সেটাই করবে। উপরোক্ত চারটি খাতে হিসাব বিজ্ঞান গ্যাপ পুরোপুরি অনুসন্ধান করা সম্ভব না, এগুলাকে এই জন্য সীমাবদ্ধতা বলে। হ্যাঁ, ইন্ডাস্ট্রি প্র্যাকটিস শিল্পের মধ্যে ব্যাংক, বীমা, রেলওয়ে তারা নিজস্ব পদ্ধতিতে হিসাবটা করবে, সেক্ষেত্রে গ্যাপ পুরোপুরি অনুসরণ করা না হলে কোনো অসুবিধা নাই। এরপরে আছে হিসাব বিজ্ঞানের ব্যবহৃত 3টি সি, এটাকে আমরা বলি যে কস্ট, কনসিস্টেন্সি, কনজারভেটিজম। কেমন? আচ্ছা, এখন প্রিভিয়াস প্রশ্নের মধ্যে দেখেন 5 বছরের জন্য প্রদত্ত বিজ্ঞান ব্যয়কে 1 বছর আয় হিসেবে দেখানো, এটা হলো যে হিসাব বিজ্ঞানের নীতিগত ভুল। যে মিল কর নীতি নির্দেশনা ব্যয়কে আয়ের সাথে মিল বা সমান করতে হবে, অর্থাৎ অর্জিত আয়ের সাথে মোট ব্যয়কে সমন্বয় না করে ওই আয়ের সাথে সংশ্লিষ্ট ব্যয়টুকু সমন্বয় করতে হবে। এবং 5 বছরের জন্য প্রদত্ত বিজ্ঞাপন ব্যয়কে যদি 1 বছরের আয় বিবৃতি দেখানো হয়, তাহলে এটি হিসাব নীতি বা অ্যাকাউন্টিং প্রিন্সিপাল ভঙ্গ করবে। আচ্ছা, তারপরে আইফিআরএস অনুসারে কোন সম্পত্তিটি ক্ষেত্রে ফেয়ার ভ্যালু ব্যবহার করা যায় না? 49তম বিসিএস আসছে। আইফিআরএস অনুযায়ী প্রপার্টি, প্লান্ট এন্ড ইকুইপমেন্ট, পিপিই, এখানে উত্তর হবে গ। মূলত হিস্টোরিক্যাল কস্ট ব্যবহার মডেলে ব্যবহার করা হয়। সাধারণত পিপিই ফেয়ার ভ্যালু ব্যবহার করা যায় না। অন্যদিকে উম, মজুত পণ্য বা মার্কেটেবল সিকিউরিটিজ এবং ইনভেস্টমেন্ট প্রপার্টিতে ফেয়ার ভ্যালু প্রযোজ্য। অর্থাৎ আমরা প্রপার্টি, প্লান্ট, ইকুইপমেন্টের ক্ষেত্রে আমরা ঐতিহাসিক মূলনীতি ফলো ফলো করি, ফেয়ার ভ্যালু ফলো করব না আর কি। আচ্ছা, ভূমিতে পূর্ব থেকে থাকা পুরোনো বিল্ডিং ভেঙে ফেলার খরচ কোন হিসেবে সম্পদের মূল্যে নিরূপণ হবে? 49তম বিসিএস এ, যে এটা ভূমিতে থাকা পুরোনো বিল্ডিং ভেঙে ফেলার খরচ, ভূমি খরচ বা মূল্য, ভূমির মূল্য বেড়ে যাবে যদি পুরাতন বিল্ডিং এর কারণে ভূমিতে কাজ করা যাবে না। যখন বিল্ডিংটা সরাই ফেলে তখন ভূমি নতুন করে আমরা কাজে লাগাতে পারবো, যে ভূমির মূল্য বেড়ে যাবে। এটি দালানের খরচ নয়, বরং ভূমি বা ল্যান্ডের মূলধনী ব্যয় অন্তর্ভুক্ত হবে, কারণ ভবিষ্যতে অর্থনৈতিক সুবিধা ভূমিতেই থাকবে। পুরোনো বিল্ডিং সরাই ফেলার কারণে ভূমির দাম বেড়ে যাবে, এই জন্য এটা ভূমির কস্ট দেখাবে। এই হলো বিষয়। আচ্ছা, এখন এখানে জব রিলেটেড যে প্রশ্ন আসছে অনেকগুলা, দেখেন পিএসসি সহ সকল নিয়োগ পরীক্ষার প্রশ্ন উত্তর, যে টু কমপ্লাই উইথ হুইচ অফ দ্য ফলোইং প্রিন্সিপালস ইনভেন্টরিজ আর রেকর্ডেড এট দ্য লোয়ার অফ পারচেজ প্রাইস এন্ড মার্কেট প্রাইস। যে ইনভেন্টরিজ আর রেকর্ডেড ইনভেন্টরিজ আর রেকর্ডেড এট দ্য লোয়ার অফ পারচেজ প্রাইস এন্ড মার্কেট প্রাইস। অর্থাৎ আমরা জানি যে রক্ষণশীলতা নীতি সীমাবদ্ধ হলো যে যখন সন্দেহ থাকবে তখন বিকল্প পদ্ধতির মধ্যে এমন পদ্ধতি অবলম্বন করতে হবে যে পদ্ধতি সম্পত্তি এবং মুনাফা বেশি দেখানো থেকে কি থাকবে, বিরত থাকবে। এটা হচ্ছে রক্ষণশীলতার মূল মূল কথা। তাহলে লোয়ার প্রাইস, ইনভেন্টরিজ, মজুত পণ্য আর রেকর্ড করতে হবে এট দ্য লোয়ার প্রাইস, পার্চেস প্রাইস এর মার্কেট প্রাইস, বাজার মূল্য এবং ক্রয় মূল্যের মধ্যে যেটি কম সেই পদ্ধতি আমরা লিপিবদ্ধ করব। এটা হলো রক্ষণশীলতা নীতি বা কনজারভেটিজমের মূল কথা। আচ্ছা, অর্থাৎ ইনভেন্টরিজ বা আমরা বলছি যে আমরা সেটা করব। আচ্ছা, পরের প্রশ্ন আসছে বাখরাবাদে, ইনভেন্টরিজ টু কমপ্লাই উইথ which of the following principles inventories are recorded at the lower of purchase price and market price? একই কথা, ইনভেন্টরিজ আর রেকর্ডেড এট দ্য লোয়ার অফ পারচেজ প্রাইস এন্ড মার্কেট প্রাইস। অর্থাৎ রক্ষণশীলতা নীতির মূল কথা হলো যে যে সম্পত্তি সামগ্রী মূল্য লিখতে হবে ক্রয় মূল্য বাজার মূল্যের মধ্যে যেটি কম সেটি অনুযায়ী লিপিবদ্ধ করতে হবে, ক্রয় মূল্য এবং বাজার মূল্যের মধ্যে যেটি কম, লোয়ার অফ কস্ট মার্কেট প্রাইস। কেমন? তাহলে এটা হলো কনজারভেটিজম। এরপরে বলছে ম্যানেজমেন্ট কনসিলিং ইম্পর্টেন্ট ফিনান্সিয়াল ইনফরমেশন ভায়োলেটস দা, আমরা বলছি যে পূর্ণ প্রকাশ নীতি নির্দেশনা হলো যে যে আর্থিক বিবরণীতে সংযুক্তি আকারে গুরুত্বপূর্ণ তথ্যাবলী আর্থিক বিবরণীতে সংযুক্ত আকারে প্রকাশ করতে হবে। ব্যবস্থাপনা যদি কোনো তথ্য গোপন করে তবে তা পূর্ণ প্রকাশ নীতিকে ভঙ্গ করে। কেমন? এখানে বলছে ম্যানেজমেন্ট কনসিলিং ইম্পর্টেন্ট ফিনান্সিয়াল ইনফরমেশন, ম্যানেজমেন্ট যদি গুরুত্বপূর্ণ তথ্য কি করে, কনসিল করে, লুকাই ফেলে, তাহলে এটা ফুল ডিসক্লোজার প্রিন্সিপালের পরিপন্থী। কারণ ফুল ডিসক্লোজার বলছে যে গুরুত্বপূর্ণ তথ্যাবলী আর্থিক বিবরণীতে সংযুক্তি আকারে প্রকাশ করতে হবে। বাট এখানে যদি সেটা ব্যবস্থাপনা কর্তৃপক্ষ লুকাই ফেলে, গোপন করে, তাহলে তা পূর্ণ প্রকাশ নীতিকে ভঙ্গ করে বা লঙ্ঘন করে। দ্য হিস্টোরিক্যাল কস্ট প্রিন্সিপাল স্টেট দ্যাটস, হিস্টোরিক্যাল কস্ট প্রিন্সিপাল কি বলছে, ক্রয় মূল্যনীতি বলছে যে অ্যাসেটস শুড বি রেকর্ডেড এট দেয়ার কস্ট প্রাইস, অর্থাৎ সম্পত্তি সমূহকে তাদের ক্রয় মূল্যে লিপিবদ্ধ করতে হবে, বাজার মূল্যে লিপিবদ্ধ করা যাবে না। সম্পত্তিকে লিখতে হবে কি বললে, অ্যাসেটস শুড বি রেকর্ডেড এট দেয়ার কস্ট প্রাইস, অর্থাৎ সম্পত্তি সমূহকে তাদের ক্রয় মূল্যে লিপিবদ্ধ করতে হবে। তাহলে আনসার হবে সি, অ্যাসেটস শুড বি রেকর্ডেড এট দেয়ার কস্ট প্রাইস।
এটা আমরা এতক্ষণ যাবত আলোচনা করে আসছি। আন্ডার হুইচ অ্যাকাউন্টিং কনসেপ্টস আর অ্যাসেটস ইনিশিয়ালি রেকর্ডেড এট দেয়ার হিস্টোরিক্যাল কস্ট। যে অ্যাসেটস ইনিশিয়ালি রেকর্ডেড প্রাথমিকভাবে লিপিবদ্ধ করতে হয় হিস্টোরিক্যালি কস্ট, এটা হলো কস্ট প্রিন্সিপাল বা হিস্টোরিক্যাল কস্ট প্রিন্সিপালের মূল কথা। যে অ্যাসেট শুড বি রেকর্ডেড এট দেয়ার কস্ট প্রাইস, সম্পত্তিকে তাদের ক্রয় মূল্যে বাজার লিপিবদ্ধ করতে হবে, বাজার মূল্যে লিপিবদ্ধ করা যাবে না। এরপর ডেস্কোতে আসছে, আয় স্বীকৃতি নীতি নির্দেশ করে যে হিসাবকাল আয় স্বীকার করতে হবে, যে কি বলতে হবে, যে যখন এটি অর্জিত হয়। এই আয় স্বীকৃতির মূল কথা হলো যে হিসাবকাল আয় স্বীকার করবে যখন এটি অর্জিত হয়, টাকা পাওয়া না পাওয়া পরের বিষয়, অর্জিত হইলে হবে। আয় সেই হিসাবকালে হিসাবভুক্ত করতে হবে যে হিসাবকালে তা অর্জিত হবে, তাহলে আনসার হবে সি, যখন এটি অর্জিত হয়। এরপরে আছে দ্য ম্যাচিং কনসেপ্ট ম্যাচেস হুইচ অফ দ্য ফলোইং। ম্যাচিং কনসেপ্ট মানে হলো যে মিলকরণ নীতি বা ম্যাচিং বা এক্সপেন্স রেকগনিশন প্রিন্সিপাল নির্দেশনা হলো দ্য ম্যাচিং কনসেপ্ট ম্যাচেস উইথ রেভিনিউ উইথ এক্সপেন্স। রেভিনিউর সাথে কি করতে হবে, আয়ের সাথে ব্যয়কে সমন্বয় করতে হবে। অর্জিত আয়ের সাথে সংগঠিত ব্যয় বা ব্যয়কে কি করতে হবে, সমন্বয় করতে হবে। অর্থাৎ আয়ের সাথে মোট ব্যয় সমন্বয় না করে ওই আয়ের সাথে সংশ্লিষ্ট ব্যয়টুকুকে সমন্বয় করতে হবে। রেভিনিউ উইথ এক্সপেন্স, আয়ের সাথে ব্যয়ের কি করতে হবে, সমন্বয় করতে হবে। ক্যাপিটালের সাথে না, ক্যাপিটাল ইনকাম না, এগুলো না। এরপরে আছে দ্য প্রিন্সিপালস ডিকটেটস দ্যাট দ্য ইম্পোর্টস এক্সপেন্স শুড বি ম্যাচ উইথ অ্যাকমপ্লিশমেন্ট রেভিনিউ। বলছে আয়ের সাথে ব্যয় যে সমন্বয় করা হয় সেটা কোন নীতি, সেটা আমরা বলছি যে ম্যাচিং প্রিন্সিপালস। ম্যাচিং প্রিন্সিপালস। তাহলে এখানে কি বলছে, দ্য ম্যাচিং প্রিন্সিপালস, এখানে আনসারটা হবে এ। এখানে বলে দেওয়া হয়ে গেছে সি। The matching principle dictates the efforts cost with be matched with accomplishment revenue, অর্থাৎ অর্জিত একই কথা, আয়ের সাথে ব্যয় কি করতে হবে, সমন্বয় করতে হবে। হ্যাঁ এটা ঠিক আছে, আনসার আনসার হবে কস্ট প্রিন্সিপাল হবে না, এটা ম্যাচিং প্রিন্সিপাল হবে, ম্যাচিং প্রিন্সিপাল। তারপরে আছে দ্য প্রিন্সিপাল অর অ্যাজাম্পশন ডিক্টেটস দ্য এফোর্টস এক্সপেন্স বি ম্যাচড উইথ দ্য অ্যাকমপ্লিশমেন্ট রেভিনিউ ইজ দ্য। আমরা বলছি যে ব্যয়করণ বা মিলকরণ নীতির উদ্দেশ্য হলো যে অর্জিত আয়ের সাথে সংগঠিত ব্যয়কে মিল বা সমন্বয় করতে হবে। অর্থাৎ আয়ের সাথে মোট ব্যয় সমন্বয় না করে ওই আয়ের সাথে সংশ্লিষ্ট ব্যয়টুকু সমন্বয় করতে হবে। এখানে বলছে দ্য প্রিন্সিপাল অর অ্যাজাম্পশন ডিক্টেটিং দ্যাট ইফোর্টস এক্সপেন্স বি ম্যাচ উইথ দ্য অ্যাকমপ্লিশমেন্ট রেভিনিউ, অর্থাৎ ব্যয়ের সাথে আয় সমন্বয় করতে হয় কোন নীতি অনুসারে, সেটা হলো যে আমরা বলছি এক্সপেন্স রিকগনিশন প্রিন্সিপাল। অর্থাৎ ব্যয় আয়ের সাথে মোট ব্যয় সমন্বয় না করে ওই আয়ের সাথে সংশ্লিষ্ট, অর্থাৎ আয়ের সাথে ব্যয় সমন্বয় করতে হবে আর কি, সোজা কথা যেটা। আচ্ছা, এখন কতটুকু ব্যয় সমন্বয় করবো, যতটুকু আয় করছি তার ওই ওই সংশ্লিষ্ট প্রোডাক্টের ব্যয় সমন্বয় করতে হবে। In accordance with which accounting principle is the provision for bad debt charge, ম্যাচিং প্রিন্সিপাল কেমন, সঞ্চিতি পদ্ধতিতে অ্যালাউন্স মেথড অনুযায়ী সম্ভাব্য কুড়ি হিসাবভুক্ত বা লিপিবদ্ধ করা হয়। আচ্ছা, 11 নম্বর বলছে ভ্যালুইং অ্যাসেটস এট দ্য লিকুইডেশন ভ্যালু রেদার দেন দেয়ার কস্ট ইনকনসিস্টেন্ট উইথ দা, সেটা আমরা বলছি গোয়িং কনসার্ন এজাম্পশন। গোয়িং কনসার্ন বা চলমান প্রতিষ্ঠান ধারণার মূল কথা হলো যে উদ্বৃত্তগত স্থাবর সম্পত্তিকে অবসর মূল্যে বা আদায় মূল্যে বা লিকুইডেশন ভ্যালুতে প্রদর্শন না করে বরং ক্রয় মূল্যে প্রদর্শন করা হয়। লিকুইডেশন ভ্যালুতে আমরা প্রদর্শন করব না, বরং ক্রয় মূল্যে প্রদর্শন করতে হবে। তাহলে ভ্যালুইং অ্যাসেটস এট দেয়ার লিকুইডেশন ভ্যালু, হ্যাঁ, রেদার দেন দেয়ার কস্ট। যে যদি যদি এটাকে ক্রয় মূল্যে দেখানো হয়, লিকুইডেশন ভ্যালুতে না না দেখা, সরি, যদি ভ্যালুইং অ্যাসেটস এট দেয়ার লিকুইডেশন ভ্যালু, যদি অ্যাসেটকে তাদের লিকুইডেশন ভ্যালুতে দেখানো হয় রেদার দেন দেয়ার কস্ট, এটা কার সাথে অসামঞ্জস্যপূর্ণ, গোয়িং কনসার্ন এজাম্পশনের সাথে অসামঞ্জস্যপূর্ণ। গোয়িং কনসার্ন এজাম্পশন বললো যে উদ্ভিদগত স্থাবর সম্পত্তিকে লিকুইডেশন ভ্যালুতে দেখানো যাবে না, প্রদর্শন না করে বরং ক্রয় মূল্যে প্রদর্শন করতে হবে। আচ্ছা, অগ্রিম আয়কে দায় হিসেবে গণ্য করা হয় কোন নীতি অনুসারে? অগ্রিম আয়কে দায় হিসেবে বলা হয় চলমান প্রতিষ্ঠান ধারণা অনুসারে কি বলা হয়, অগ্রিম বা অনুপস্থিত আয়কে দায় হিসেবে বিবেচনা করা হয়। The accounting principle that states should be companies and owners accounts for separately is, বলছে ব্যবসা থেকে মালিককে আলাদা করা হয় কোন সত্তা অনুসারে, সেটা যদি আমরা জানি বিজনেস এন্টিটি কনসেপ্ট। বিজনেস এন্টিটি কনসেপ্ট বা ব্যবসায়ী সত্তা ধারণার মূল কথা হচ্ছে ব্যবসায়ী সত্তা হবে মালিকের সত্তা এবং অন্যান্য ব্যবসায়ী সত্তা থেকে পৃথক এবং স্বতন্ত্র। আচ্ছা, তারপরে বলছে যে আহ এখানে কিছু সংক্ষিপ্ত দেওয়া আছে যেগুলো বিশেষ পরীক্ষায় আসছে বিভিন্ন পরীক্ষা, যেমন গ্যাপের পুনরূপ কি, জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল, যেমন এই যে 4 IR, ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেগুলেশন। তারপর এসিসি মানে কি, আইসিএমএ মানে কি, ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং অর অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ। এই বিষয়গুলা পরীক্ষায় আসছে। তারপরে
এই যে সাফা আসছে, বিসিএস সাফা মানে কি, স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং কনসেপ্টস, কেমন? সাফা আসছে, তারপরে আছে ধরেন আইসিএমএবি, এগুলো একটু আমাদের দেখতে হবে। তারপরে এখানে আরো হিউজ প্রশ্ন দেওয়া আছে প্র্যাকটিসের জন্য। যে বিষয়গুলো কনসেপ্ট গুলো যদি পড়া হয় তাহলে এগুলো পারা যাবে। যে আর্থিক বিভাগে সংযোজিত টিকায় যে তথ্য প্রদর্শন করা তা হলো কি, সেটা হচ্ছে পূর্ণ প্রকাশ নীতি। আমরা এটা আগে এতক্ষণ বলছি যে পূর্ণ প্রকাশ নীতি হলো যে যেগুলো আমাদের গুরুত্বপূর্ণ তথ্য সেগুলো আমরা কোথায় দেখাবো, আর্থিক বিভাগে টিকা আকারে দেখাইতে হবে, সেটা পূর্ণ ফুল ডিসক্লোজার প্রিন্সিপাল এই কথা বলা আছে। হিসাব বিজ্ঞানের কোন নীতি 5 বছর আয়ুষ্কাল সম্পন্ন একটি ক্যালকুলেটরকে ক্রয়ের সময়ে হিসাব রক্ষক খরচ হিসেবে দেখাতে হয়? সেটা আমরা এতক্ষণ বলছি যে বস্তুনিষ্ঠতা। সেখানে বলা আছে যে সম্পত্তির যদি মূল্য কম হয় সেটা আমরা খরচ হিসেবে দেখাবো। এই হলো আমাদের মোটামুটি আজকের গুরুত্বপূর্ণ বিষয়। মিলকর নীতির প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে কোনো সময়কালে আয় অর্জনের জন্য ব্যয়িত সকল খরচকে অন্তর্ভুক্ত করা। আচ্ছা, নিচে কোন প্রতিষ্ঠানে বাংলাদেশ আর্থিক প্রতিবেদন বিএফআরএস মান নির্ধারণ করে? আইসিএবি ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশ, কেমন? বর্তমানে আইএফআরসি করে থাকে এটা। একটি প্রতিষ্ঠান নগদ 80,000 টাকা দিয়ে ভূমি ক্রয় করলো, ভূ সম্পত্তি দালাল কমিশন বা টাকা প্রদান করলো, নতুন দালালের জন্য পুরনো দালাল ভেঙে ফেলা হলো, এই বাবদ খরচ হলো 7,000 টাকা। ক্রয় মূল্য নীতি অনুযায়ী ভূমির মূল্য নির্ধারণ হবে কত? সবগুলা যোগ করলে যা হবে তা, নগদ কমিশন পুরাতন দালাল খরচ যোগ করলে 92,000 টাকা, উত্তর হবে 92,000 টাকা। আচ্ছা, কোন নীতি বা রীতি অনুযায়ী 10 বছর কার্যকাল সম্পূর্ণ একটি কলমদানি ক্রয়ের সময় খরচ হিসেবে লেখার অনুমতি দেয়? এটা আমরা একটু আগে বললাম। সেটা হলো যে ম্যাটারিয়ালিটি কনসেপ্ট বা বস্তুনিষ্ঠতা বা বাস্তব ধারণা, কেমন? বস্তুনিষ্ঠতার কথা হলো যে ছোট বা কম মূল্যের সম্পত্তিগুলো খরচ হিসেবে দেখানো যায়, তাই এগুলোকে সম্পত্তির সংজ্ঞা অনুযায়ী 10 বছর কার্যকাল সম্পূর্ণ একটি কলমদানি সম্পত্তি যদিও হয় এটা, কিন্তু খরচের দাম অনেক কম হওয়ার কারণে এটাকে আমরা কি দেখাবো, খরচ হিসেবে দেখাবো আর কি। এরপরে আসছে আর্থিকভাবে সংযুক্ত টিকায় যে তথ্য প্রদর্শন করা হয় তাকে কি বলে? তাকে বলা হয় পূর্ণ প্রকাশ নীতি। এই জন্য এখানে আরো প্রশ্ন দেওয়া আছে, এগুলো এখন সহজে পারবেন, বাংলা ইংরেজি ভাষণ মিলিয়ে দেওয়া আছে, যাদের প্র্যাকটিস করলে আমাদের যে চাকরি পরীক্ষা আছে সবগুলোই কভার করবে। এছাড়া অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রচুর প্রশ্ন দেওয়া আছে। আহ তারপরে এর শেষে বিভিন্ন যে বোর্ড আছে, বোর্ড পরীক্ষা, বাংলাদেশে যতগুলো বোর্ড আছে, বোর্ড পরীক্ষা এই ধরনের প্রশ্ন, যেমন আইএস এর পুনরুক্তি, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, গ্যাপের পুনরুক্তি, তারপর এফএএসবি মানে কি ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, আইএস কমন হয়। হ্যাঁ, এই বিষয়গুলো, সি, সি মানে কস্ট কনজারভেটিজম, কনসিস্টেন্সি, এই সবগুলা তথ্য এখানে বিস্তর আছে। এ হলো আমাদের মোটামুটি আজকের লেকচার। আসসালামু আলাইকুম।